আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে লক্ষ লক্ষ বাঙালি মুসলমান যারা আছেন, পশ্চিমবঙ্গ যেহেতু বাংলা ভাষাভাষী লোকদের বসবাস, পশ্চিমবঙ্গ থেকে 1 কোটিরও অধিক বাঙালি মুসলমানদেরকে তারা পুশ ইন করে বাংলাদেশে ঢুকানোর একটা পরিকল্পনা বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি বা শুনেছি, আমি কিছুদিন আগেও দেখলাম তারা ড্রোন হামলা করে পরীক্ষামূলক ড্রোন হামলা চালাচ্ছে বাংলাদেশের আকাশের উপর দিয়ে। তো এইগুলি অশনি সংকেত। আমি মনে করি যে বিজেপিকে আরও শান্ত এবং ধীর গতিতে এই সিদ্ধান্তগুলি নিতে হবে, কারণ আমাদের এই বাংলাদেশের মধ্যে যদি এটা প্রভাব পড়ে তাহলে আমি মনে করি যে এটা যে কোনো সময় সহিংসতার রূপ ধারণ করতে পারে। তো আমি মনে করি যে বিজেপিকে আরও শান্ত এবং ধীরস্থির নিয়ে সামনে তাদের দেশগুলি পরিচালনা করার এবং বন্ধুত্বসুলভ আচরণ নিয়ে, কোনো প্রভু নয়, বাংলাদেশের উপর যদি তারা মনে করে যে দমন পীড়ন করার চেষ্টা করবে, বাংলাদেশের উপরে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, তাহলে এদেশের জনগণ কখনোই সেটা মেনে নেবে না। বিজেপির প্রথম ক্ষমতায় আসাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু আমরা যে সহিংসতা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, মসজিদগুলোকে হামলা করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, এটা মনে করি আমাদের জন্য একটি অশনি সংকেত। আমরা বাংলাদেশের 90% মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, আমরা যদি এখন আবার তাদের অনুরূপ আচরণ শুরু করি তাহলে এই দেশে কিন্তু মন্দিরগুলো নিরাপদ থাকবে না। কিন্তু আমরা এইগুলি চাই না, কারণ আপনাদের দেশে যে রাজনৈতিক আপনারা করেন, আপনাদের জনগণ ভোটের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনারা ক্ষমতায় এসেছেন, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করুন, মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করুন। শুধু মুসলমান নয়, প্রত্যেকটা নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সে দেশের নাগরিকদের নিরাপত্তা দান করা, আমি মনে করি মোদী সরকার এবং যে বিজেপি সরকার আছে তাদের এটা একান্ত কর্তব্য বলে মনে করি। কাজেই সে দেশে যে হামলা করা হচ্ছে এটার প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়বে। তো আমি মনে করি যে যত দ্রুত সম্ভব এটা তারা সমাধান করবে, কারণ পশ্চিমবঙ্গ থেকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে লক্ষ লক্ষ বাঙালি মুসলমান যারা আছেন, পশ্চিমবঙ্গ যেহেতু বাংলা ভাষাভাষী লোকদের বসবাস, পশ্চিমবঙ্গ থেকে 1 কোটিরও অধিক বাঙালি মুসলমানদেরকে তারা পুশ ইন করে বাংলাদেশে ঢুকানোর একটা পরিকল্পনা বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি বা শুনেছি, আমি কিছুদিন আগেও দেখলাম তারা ড্রোন হামলা করে পরীক্ষামূলক ড্রোন হামলা চালাচ্ছে বাংলাদেশের আকাশের উপর দিয়ে। তো এইগুলি অশনি সংকেত। আমি মনে করি যে বিজেপিকে আরও শান্ত এবং ধীর গতিতে এই সিদ্ধান্তগুলি নিতে হবে, কারণ আমাদের এই বাংলাদেশের মধ্যে যদি এটা প্রভাব পড়ে তাহলে আমি মনে করি যে এটা যে কোনো সময় সহিংসতার রূপ ধারণ করতে পারে। তো আমি মনে করি যে বিজেপিকে আরও শান্ত এবং ধীরস্থির নিয়ে সামনে তাদের দেশগুলি পরিচালনা করার এবং বন্ধুত্বসুলভ আচরণ নিয়ে, কোনো প্রভু নয়, বাংলাদেশের উপর যদি তারা মনে করে যে দমন পীড়ন করার চেষ্টা করবে, বাংলাদেশের উপরে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, তাহলে এদেশের জনগণ কখনোই সেটা মেনে নেবে না। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের বিভিন্ন সময় মিছিল দেখা যাচ্ছে, ইদানিং একটু বেশি চোখে পড়ছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ যেহেতু আছে, এটা প্রশাসনের দায়িত্ব, তাদেরকে কীভাবে নির্মূল করতে হবে, তাদেরকে কীভাবে আইনের আওতায় আনতে হবে। তো এই সরকারেরও দায়িত্ব আছে যে সরকার যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরকারের দলের পক্ষ থেকে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী, চিহ্নিত নেতাকর্মী যারা হত্যাযজ্ঞের সাথে সরাসরি সম্পৃক্ত জড়িত, এই ধরনের আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদেরকে তারা তাদের দলের মধ্যে ভিড়িয়ে দলকে শক্তিশালী করার জন্য এবং দলের শক্তি প্রদর্শন করার জন্য তাদেরকে ইতিমধ্যে ভিড়িয়ে নিয়েছে। তো আমি মনে করি যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ অবস্থায় রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে। আওয়ামী লীগ যদি পূর্বের অবস্থায় আবার ফিরে আসে তাহলে সকলের জন্য কিন্তু এটা দুর্ভাগ্যজনক, কারণ এত বড় একটা ফ্যাসিবাদ যারা বাংলাদেশের জনগণের উপর এই ধরনের হত্যাযজ্ঞ চালিয়ে গিয়েছে, তারা যেহেতু নিষিদ্ধ আছে সাংবিধানিকভাবে, তাদেরকে নিষিদ্ধ রেখেই এবং কোনো ধরনের চিহ্নিত সন্ত্রাসী অপরাধী যাতে কোনো দলে, আমি মনে করি এনসিপিতেও আমরা তাদের কোনো রকম জায়গা দিতে প্রস্তুত না। আমাদের নাহিদ ইসলাম বলেছিলেন যে যারা স্বচ্ছ, সৎ, ভালো, যোগ্য, নেতৃত্ববান এবং ফ্যাসিবাদের সাথে যারা হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল না তাদেরকেও দলে ভিড়ার কথা বলেছেন। কারণ এই দেশে তো অসংখ্য নাগরিক এখনও আছে যারা কেউ বিএনপিকে সমর্থন করে, কেউ আওয়ামী লীগকে সমর্থন করে, কেউ জামাতকে সমর্থন করে। এখন এই সমর্থনকারীরা যদি দল পরিবর্তন করতে চায়, আমরা তারা যাদের মধ্যে তারা ভালো, সৎ, যোগ্য, আমি মনে করি তাদেরকে যে কোনো দলেই ঢুকানো যায়। কিন্তু সন্ত্রাসী এবং চিহ্নিত যারা,
তাদেরকে যদি আপনারা কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তো অবশ্যই তাকে সেই দায়িত্ব তাদের সেই দলকে বহন করতে হবে। বিরোধী দলীয় নেতা জামায়াত আমির সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই যে ওনাদের বিরোধী দলের যে কর্মকাণ্ড ঠিক আছে কিনা বা আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই সন্তুষ্ট। বিরোধী দলীয় নেতা আমির উনি যথাযথভাবে সংসদে যেভাবে দায়িত্ব পালন করছেন এবং রাজপথও অনুরূপভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তো আমি মনে করি যে উনি শতভাগ সফল। ইদানিং দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতির মধ্যে বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা মুখোমুখি অবস্থা ইদানিং বেশ কিছুদিন সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে এগুলো যদি হয় তাহলে অনেকেই বলছেন যে ছাত্রলীগ চলে আসার সম্ভাবনা আছে, আওয়ামী লীগ চলে আসার সম্ভাবনা আছে। এই যে ইন্টারিমের সময় মোটামুটি একটা সহ অবস্থানে ছিল, এখন যে মারমুখী অবস্থা, এটা এই বিষয়ে আপনি কি বলবেন? এইটা তো আমাদের কোনোভাবেই কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত সেই বিশ্ববিদ্যালয় আবার পূর্বের বন্দোবস্ত রাজনীতি ফিরিয়ে আনবে, হল দখল, সিট বাণিজ্য, এই সমস্ত কর্মকাণ্ড ছাত্রদল কিছুদিন আগেও অতর্কিত হামলা চালিয়েছে। আপনারা দেখেছেন যে ডাকসুর নির্বাচিত সদস্যদের উপরে অতর্কিত হামলা করেছে, মব তৈরি করার একটা পায়তারা করেছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একযোগে হামলা চালিয়েছিল। তা আমি মনে করি ছাত্রদল একসময় আমিও করে এসেছি, ছাত্রদল তার আদর্শিক জায়গা থেকে কাজ করে যাবে, সংগঠনে করার সাথে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাবে। কিন্তু একটি সংগঠনের দায়িত্বশীল নেতা হয়ে আরেকটি সংগঠনের নেতার উপর আঘাত করা, হামলা করা বা মব সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করা এবং শিক্ষার্থীদের উপর আতঙ্ক তৈরি করা, এটা কোনোভাবেই কাম্য নয়। তা আমি মনে করি ছাত্রদল তার পূর্বের যে ধারাবাহিকতায় ফিরে আসবে এবং ডাকসু যেভাবে নির্বাচিত হচ্ছে এবং প্রত্যেকটা হলগুলোতে এবং সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের নির্বাচিত প্রতিনিধিকে মেনে নেবে। কিন্তু এখানে যদি পেশি শক্তি প্রদর্শন করতে চায় বা কোনো ধরনের সরকারি দলের ছত্রছায়া হয়ে যদি জোরপূর্বক সিট দখল করতে চায়, হল দখল করতে চায়, তাহলে আমি মনে করি যে সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল, আবার অনুরূপ তারা রাজপথে নেমে এসে তাদের প্রতিরোধ গড়ে তুলবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক।
উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।